ডিইউকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি ডাকবো, হিসাব করলাম কতজন হয়। তারপর আমরা 3 সচিব বসবো, বসে বোর্ডের চেয়ারম্যানদেরকে ডাকবো, ডেকে আমরা আইডেন্টিফাই করব হোয়াট ইজ দ্য রুট কজ অফ দ্য প্রবলেম, কেন আমাদের শিক্ষা ব্যবস্থা দিন দিন পিছিয়ে যাচ্ছে, তাই না? গতকালকে বুয়েটে গিয়েছিলাম, বললাম যে পরীক্ষা 4 বছরে হতে হবে, 4 বছরই হতে হবে। আমার প্রফেসর ভিসি সাহেব বললেন মাঝে মাঝে ওরা নিজেরাই পরীক্ষা পিছিয়ে দিতে চেষ্টা করে। আমি কেন? জানি না করে। তা আমি ওদেরকে বললাম যে অভিভাবকরা পয়সা দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, 4 বছর করছে, 4 বছর পরীক্ষা পেছানো যাবে না। মাঝে মাঝে যদি ওয়ার্ল্ড কাপ খেলাকে দেখতে হয়, পরে রেকর্ডিং দেখে নেওয়া হবে। ওই রাত্রেবেলা বসে খেলা দেখে পরের দিন সকালবেলা ক্লাস বা পরীক্ষা মিস দেওয়া যাবে না। উনি তো অঙ্গুলি নির্দেশ করে বললেন আমার কথা। ইয়েস, এই যে 6 বছরের একটি বাচ্চা স্কুলে ভর্তি হয়, 10 বছরে তার এসএসসি পরীক্ষা হবে। কি সাংবাদিক ভাই, এম এ রাইট? হ্যাঁ, তো 16 বছর ম্যাট্রিক পাস করার কথা না? এসএসসি কয় বছরে করে? আপনার ছেলে মেয়ে থাকলে আপনারা জানেন, 17 বছরে। 1 বছর মিস হয় কেন? স্কুলে তো মিস করে না, কারণ স্কুল তো 1 1 বছর 2-তে উঠে, 2 1 বছর 3-তে উঠে, 9 1 বছর 10-এ উঠে, নাকি? ওখানে তো আর সেশন জট হচ্ছে না, হচ্ছে, কিন্তু ওখানে সেশন জট লাগিয়ে দেয় যে আমার বোর্ডের চেয়ারম্যান সাহেবরা, ওনারা পরীক্ষা নেবেন, তো পরীক্ষা প্রস্তুতি নেবেন, সেই জন্য ওনারা সময় নেন। অ্যাডমিট কার্ড ইস্যু করবেন, প্রশ্ন ইস্যু করবেন, খাতা তুলবেন, খাতা দেখবেন, এইভাবে অতিরিক্ত কাজ করতে হয়। বছরে 12 মাসে 5টা বোনাস, 17 মাসে বেতন নেবেন, ঠিক আছে, সব অলরাইট, আই ডোন্ট অবজেক্ট। কাজ করবেন, পয়সা নেবেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো যে 10 বছরের লেখাপড়া ক্লাস 10-এরটা ডিসেম্বরের ভিতর পরীক্ষাটা নেওয়া যায় না কেন? নেওয়া যায় না? অবশ্যই যায়, কিন্তু কার কারণে? বোর্ডের রিলাক্টেন্ট। আবার বোর্ডের ভিতরে আবার কিন্তু গ্রুপিং আছে, সিলেট বোর্ড, তারপরে বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, চিরাং বোর্ড, এগুলি কিন্তু আমরাই করেছিলাম। আমরা এগুলিকে বৃহত্তর ক্ষেত্রে আমরা মনিটরিং যেন সাকসেসফুল হয় সেই জন্য করলাম। এখন বোর্ডের অফিসাররা চেয়ারম্যানদেরকে আমরা পাঠিয়ে তাদেরকে জিম্মি করে ফেলে। যশোরে গেছি, চেয়ারম্যানকে বসতে দেবে না তারা, কেন? তাদের প্রমোশনের ব্যবস্থা করতে হবে। হে বেটা, গত 17 বছর যে সরকার ছিল তার তো প্রমোশন দিতে পারোনি। 4 মাসের জন্য আমরা সেখানে তুমি পরীক্ষা বাদ দিয়ে প্রমোশন জিম্মিকে আটকা, চেয়ারম্যানকে আটকা করবা? যদি তাই করো, আমিও ট্রান্সফারেবল সার্ভিস করে দেব, ফিনিশ। এদেশে আমরা মেজরিটি হয়ে সরকার গঠন করেছি, জাতির কাছে আমাদের ওই দায়বদ্ধতা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের সাথে জনগণ আছে, শিক্ষক আছে, সবাই আছে। শুনুন, এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, যার যা ইচ্ছা তাই করবে। আমি কি জানি না গত 17 বছর জয় বাংলা স্লোগানগুলি দিয়েছে বোর্ডে, সেই ছবি কি আমার কাছে নেই? তারা আবার নব্য বিএনপি হয়ে আবার নব্য ভাবে ও আমরা জাতীয়তাবাদী কি অ্যাসোসিয়েশন করি, যা ইচ্ছা তাই করেন, আমার কোনো অসুবিধা নাই, কাজটা চাই। বোর্ডের পরীক্ষা ঠিক মতো হবে, খাতা দেখা ঠিক মতো হতে হবে, এবং বোর্ড সুপারভিশন করতে হবে। এডিসির দায়িত্ব কি আমার স্কুল পরিদর্শন করা? নিশ্চয়ই না। ডিসির দায়িত্ব না। আমার বোর্ডের চেয়ারম্যানদের সাথে একজন কলেজ ইন্সপেক্টর, একজন স্কুল ইন্সপেক্টর, তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট, একজনের আন্ডারে 1000, 1500, 2000 স্কুল কলেজ। একবারও এসে বলে না যে স্যার আমাদের জনবল কাঠামো বাড়ানো হোক। বোর্ড কি শুধু পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, না শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা? বলুন আপনারা, কয়জন বোর্ডের ইন্সপেক্টর গিয়ে আমার শিক্ষকদেরকে বলেছে আপনাদের সুবিধা কি অসুবিধা কি বলুন, আমরা মন্ত্রণালয় বলি, আমরা আপনাদের দাবি দাওয়া উদ্ধার করি, চলুন আমরা সকলে মিলে জাতি গঠন করি? গিয়েছে কেউ কাছে? ইউ সি নাও, মানে চলছে তো চলছেই। এই রাষ্ট্রটি গত 50 বছর ধরে চলছে, এবং এই চলার মধ্যে কোনো পার্থক্য নেই। একজন রেখে যায়, আরেকজন আসে। ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আরো ভেজাল বাড়িয়ে গেল। এখানে মাদ্রাসা শিক্ষক কয়জন আছে? হাত তোলেন তো। বেতন পেয়েছেন মে মাসের? বেতন পেয়েছেন জুন মাসের? আপনার বেতন আপনি পাবেন, সরকার পরিবর্তন হলে কি বেতন আটকায়? বলুন, আটকায় না।
কিন্তু আপনাদের আটকালো কেন? Nobody cares what they are doing. Interim government এসে NTSC থেকে মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিয়ে গেল 17,000, ভেরি গুড, ভ্যাকেন্ট আছে, নিয়োগ হয়ে গেছে, কোনো অসুবিধা আছে? কিন্তু ভাই বাজেটে অ্যালোকেশন করবেন না, যে এই যে শিক্ষকরা আসছে ওদের টাকা পয়সা লাগবে, এটা কি আপনি জানেন না? আমি কি জানি না আগের বছর? জি, ওখানে পরিমাণ মতো নিয়েছে, এখানে পরিমাণটা ঠিক মতো ওরা হিসাব করেননি। উনার গণেশ অঙ্কে কাঁচা ছিলেন। মাদ্রাসায় তো পজিশন খালি ছিল নাকি? খালি তো ছিল, অতিরিক্ত তো দেয়নি। এম আই রাইট? আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন, সেপ্টেম্বর থেকে শুরু করেছেন, আপনি কেন সেই অ্যাকাউন্টে করলেন না? কারণ মাদ্রাসার টিচারের জন্য আলাদা বাজেট, কলেজ টিচারের জন্য আলাদা বাজেট, স্কুলের টিচারের জন্য আলাদা বাজেট। আপনার বেতন মাসে 501 কোটি টাকা, মে মাসে এসে কোনো টাকা নেই। অন্যান্য খাত থেকে খুঁজে টুজে 100 কোটি টাকা বের করলাম। 100 কোটি টাকা 20 ভাগের 5 ভাগের 1 ভাগ আপনারা পাবেন মাদ্রাসার বেতন, যারা জনতা ব্যাংকে আছেন, অন্যরা না। এখন আপনাদের বেতন নেই। আমি একজন সরকারি কর্মকর্তার ছেলে, আমি জানি আমার আব্বা যদি মাসে বেতন মাসে না পেত কত কষ্ট হতো। আপনার পরিবার আছে না? তাহলে গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক ফরওয়ার্ড, এহেড। বাজেট মানে কি, আগামীতে কিভাবে চলবো সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কত টাকা খরচ করব, কিভাবে বাজার করব, এই তো বাজেট। আপনি হয়তো মাসিক বাজেট করেন, সরকার বছরে বাজেট করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই কথাটি চিন্তা করেনি, এখন আটকে আছে। অতএব মে জুন 2 মাসের বাজেট মানে বেতন 31 জুলাই মাসে পাবেন। কষ্ট করবেন, আমাকে গাল দেন, কিচ্ছু করার নাই। কি করব আমি? ইএফটি, মাদ্রাসার শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, একটা প্রজেক্ট করেছে 2017 সালে। জাস্ট একটা প্রোগ্রাম, বুঝলেন তো, সিম্পল প্রোগ্রাম। কলেজে করেছে, স্কুলে করেছে, মাদ্রাসা করবে। 10 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করলো, এই পর্যন্ত 80 কোটি টাকা খরচ করলো, ওই প্রজেক্টের কোনো কাজ হয়নি। এবার আমি বাধ্য হলাম আবার 1 বছর এক্সটেনশন করতে, বুঝলেন তো, কারণ আমি তো এসে 4 মাস, এসে দেখলাম এটা নাই, তো এই প্রজেক্টটা আমি এক্সটেনশন করলাম যে আপনাদের যেন আগামী, অর্থাৎ এই জুলাই হতে আগামী জুনের ভিতরে যেন আমি ইএফটি করতে পারি, তাহলে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাট দ্য সেম টাইম অটোমেটিক্যালি আপনাদের এক্সপেন্ডিচার গুলি সেখানে আসবে, বাজেট অ্যালোকেশনে কোনো অসুবিধা হবে না। ম্যানুয়ালি করে তো তারা ভুল করেছে। তো এই যে আমরা দায়বদ্ধতা নিয়ে ঘুরছি, এগুলো তো সব শেষ করতে হবে। এনিওয়ে, সেগুলি আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আপনাদের রেজাল্ট খারাপ হয় কেন? কি বলতে পারবেন দাঁড়িয়ে? বলেন না, আপনি তো একবার বলছেন। বছরের পর বছর ধরে শিক্ষক শূন্য রয়েছে, এটা পূর্ণ করার আমরা বোর্ডে বলেছি, ওরা পদক্ষেপ নিতে পারে না। আপনি দয়া করে এদিকে একটু পদক্ষেপ নেন। আর আমি আরো একটি প্রস্তাব করতে চাই আপনার বক্তব্যের মাঝেই, ওই যে কেন্দ্র স্থানান্তর, ছাত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এটা ফ্যাসিস্ট আমলে করা হয়েছে। আমি মনে করি এখন এটা না করে শিক্ষক পরিবর্তন করে, কারণ এটা সমস্যা হয়ে যায়। অন্য একটা সেন্টারে গেলে আমরা আমার অঞ্চলে যারা চাকরি করি, কাজ করি, এই 1000 ছাত্র নিয়ে অন্য একটা স্কুলে গেলে তখন আমরা ওই যে সংকুলন হয় না। আমি মনে করি এটা ওই যে পূর্বের এটা পরিবর্তন করার দরকার। আমি সোয়ালি বালাম সরকারি কলেজ এবং পঞ্চায়েত শিক্ষক একজন কর্মী ছিলাম। উনি বলতেছে আপনার একজন কর্মী ছিলাম, বুঝতে পেরেছেন? উনি বলতেছে আপনি 1000 ছাত্রের কষ্ট না করিয়ে 10 জন টিচারের কষ্ট করান। কি খারাপ বলেনি তো? ইয়াস, আমরা আমাদের আলোচনার মধ্যে আপনার এই পয়েন্ট দিলাম। পিএসএফ লিখে রাখেন, এডিসিএফ লিখে রাখেন। হ্যাঁ বলেন, এরকম ছোট্ট করে বলবেন, কুইক। মাইক্রোফোনটা তাড়াতাড়ি দেন। আমি মোহাম্মদ শাহজাহান শেখ, আজমিরিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি দীর্ঘ 27 বছর চাকরি জীবনের যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের সদ্য জাতীয়কৃত সরকারি কলেজে শিক্ষকদের কোনো বদলি নেই। শিক্ষকরা ম্যাক্সিমাম স্থানীয়, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা সময় মতো অনেক সময়
তারা শিক্ষা ওকে, প্রতিষ্ঠানে বুঝে ফেলছি। যেতে পারে না। জি স্যার, আপনি বলছেন ভর্তির ব্যবস্থা করা হোক। এই এই এক শব্দ বললেই বুঝে ফেলি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এনটিআরসি শিক্ষক নিবন্ধন আমি 2005 সালে করেছিলাম, উইথ দ্য এইম অযাচিত যেন স্কুল কলেজ মাদ্রাসা না হয়, এটা ছিল নাম্বার 1। এবং রিক্রুটমেন্টটা যেন ম্যানেজমেন্ট কমিটি না করে, তাহলে ম্যানেজমেন্ট কমিটি পলিটিক্যালি বায়াসড হয়ে যায়, হতে বাধ্য হয়ে যায়, সামটাইমস না চাইলেও হতে বাধ্য হয়ে যায়। তাহলে এই দুটি কারণ। থার্ড কারণ হলো, একজন শিক্ষক একটি জায়গায় থাকলে পরে সে যদি এখানে লোকালি খুব আধিপত্য বিস্তার করে, তখন তার অ্যাডমিনিস্ট্রেশন তার নিজের মতো চালায়। এই সবগুলি কম্বিনেশন কিন্তু এনটিআরসি। ক্লিয়ার? এই এনটিআরসি আমি আরো প্রোঅ্যাক্টিভ করব এবং এটাকে দিয়ে আপনাদের শিক্ষক ট্রান্সফার। শুধু তাই নয়, আমি আমার কচুয়া ডিগ্রি কলেজে ডিআইএ কে পাঠিয়েছিলাম। কেরানি সাহেব ওখানকার নিজস্ব এলাকার আধিপত্য বিস্তার করে আমার কচুয়ার, তিনি যা ইচ্ছা তাই, এটাকে চাঁদাবাজি বলা যায়। কারণ উনি যদি একটা ছাত্রকে, যেখানে অ্যাডমিশন ফি, টিউশন ফি, পরীক্ষার ফি যেই পরিমাণ ধার্য করা হয় তার চেয়ে বেশি যদি না হয়, তাহলে এটাকে কি বলা যায়? আমার কচুয়াতে চ্যারিটি বিগিনস এট হোম, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা অফিসিয়ালিও তাদেরকেও ট্রান্সফার করব। কি অসুবিধা আছে কোনো? এই শিক্ষা মন্ত্রণালয় চলবে, সকলকে নিয়ে চলবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। আমরা সেই ব্যবস্থাগুলি পর্যন্ত করব। এবং এনটিআরসি আমরা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য যে পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষাটি যে মামলা হয়েছে তা জানেন? আমি বুঝি না, কিছু হলেই মামলা। বাট এবার হাইকোর্টের দৃষ্টি পড়েছে, মোর দেন 30,000 মামলা আমার শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রয়েছে এবং প্রত্যেকটি একের পর এক সলভ করব ইনশাল্লাহ। প্রয়োজন হয় আমাদের জন্য বলবো আলাদা বেঞ্চ দিতে, কিন্তু শিক্ষায় কোনো মামলার জট থাকতে পারবে না। আরেকটি জিনিস, শিক্ষা মন্ত্রণালয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তার যুক্তিসঙ্গততা চিন্তা করতে হবে নাকি? আপনি 287 জন বললো যে উই আর অলসো, আত্মীকরণ হলে কি আমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে? সেটা তো কনসিডার করতে পারতো মন্ত্রণালয়, করেনি। যা ইচ্ছা তাই করে বসে, মামলায় জট লেগে গেছে। এই জন্য প্রত্যেক মন্ত্রণালয়ে পিএস নেয় অ্যাডমিন থেকে, কি অ্যাডমিন, তাই না? আমি আমার পিএস নিয়েছি জুডিশিয়ারি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে নিয়েছি। যদিও তার কষ্ট হয়, তার একটু ইন্ট্রোভার্ট লোক, মানুষের সাথে মিশে না, বেশি কথা বলে না। তারপর আমি চিন্তা করলাম, আমি যে নোটগুলি দিই সেগুলি যেন মামলা না হয়, এই জন্য একদম পিএস পর্যন্ত আমি নিয়েছি জাজ, মানে নিজেকে সতর্ক রাখার জন্য। কখন কোন ইমোশনালি কোন স্টেটমেন্ট দিয়ে বসি, কোথায় কি চিঠি দিয়ে বসি, সেটা হয়তো আবার দেখা গেল চ্যালেঞ্জ হয়ে গেল হাইকোর্টে। ইয়াস, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। এবারে পরীক্ষায় কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে এগিয়ে এসছে, তারা এবার বডি ক্যাম্প ব্যবহার করবে। কারণ আউটসাইড ইন্ট্রুডার যারা আসবে, যারা ওখানে ঝামেলা করার সৃষ্টি করবে, দ্যাট উইল বি রেকর্ডেড ইন বডি ক্যাম্প। তার মানে আফটার এক্সাম দেয়ার ইজ অলসো এফেক্ট। আপনারা ভাববেন না যে পরীক্ষা হয়ে গিয়েছে। ইউ মাস্ট কিপ অল দ্য ডকুমেন্টস ইন ইউর আর্কাইভ। যদি ওই যে সাংবাদিকরা যদি কখনো কোথাও থেকে জেনে শুনে বলে, কোন এক ছাত্র গিয়ে যদি সাংবাদিকরা বলে, ভাই আমি তো ক্লাসরুমে নকল করেছিলাম, দেখা যাবে যে উনি এটা রেকর্ডিং করে ফেলেছে, করে এটা ভাইরাল করে দিল। ভাইরাল করা মানে কি আমার চোখে আসা? Immediately I'll go back to that examination hall and I'll re-exam. শুনুন, এই 2001 সাল থেকে 2006 সালে যে 1980 অ্যাক্ট ছিল, আপনার খাতা রি-এক্সামিন করতে গেলে কি করতেন? শুধু টেবুলেশন শিটটা দেখতেন, আমি রাইট? হ্যাঁ, 9, 5, 14, 6, 20 এটা গণতেন। খাতায় লেখা আছে কিনা সেটাকে দেখার কোনো অধিকার ছিল আপনাদের? ওই ছেলে যদি চ্যালেঞ্জ করতো যে না আমি সত্যিকারে ভালো লিখেছি, কিন্তু তারপরে তো চ্যালেঞ্জ করার কোনো অধিকার কাউর ছিল না। ছিল আমার কোচ এক ছেলে, সে 8 বৃত্তি পাওয়া, ক্লাসে ফার্স্ট বয়, জিপিএ প্লাস গোল্ডেন পাবে, সে ফেল করেছে। আরে হতেই পারে না, আমিও বিশ্বাস করি না। হেডমাস্টার তো ফেল তো ফেইলেই। 3 বার তার খাতা চেক করলো, 3 বারই টেবুলেশন শিটে কোনো ভুল নাই। আমি চেয়ারম্যানকে বললাম ওর খাতা বের করে রি-এক্সামিন, বলে স্যার দিস ইজ নট ইন দ্য রুল। তাই বললাম ওকে, এজ এ চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি, আমার টেলিফোনিক কনভারসেশন, আই এম অর্ডারিং ইউ টু রি-ইনভেস্টিগেট দ্য examination paper.
because I have the rights as the chief executive of the ministry. I have that rights as the ministerial power in my ministry to reinvestigate. করে দেখলাম ও আমার ফোন ঠিক আছে, ভিতরে খাতা পাল্টিয়ে দিয়েছে। এরকম কত জায়গা হয়েছে আপনারা তো বলতে পারবেন না। ক্লিয়ার? এইভাবে মানুষের ভাগ্যকে নিয়ে আমরা খেলবো, এটা হতে পারে না। আমি তারপরে সেটাকে রি-এক্সাম করে খাতায় লেখাপড়া করে তারপর যেহেতু এটা কচুয়ার ঘটনা সেই কারণে আমি বের করতে পেরেছি, অন্য জায়গায় তো পারতাম না। কারণ আমি গিয়ে হেডমাস্টার জিজ্ঞেস করলাম কে রেজাল্ট হঠাৎ করে ভালো করেছে, এমন কয়েকজনের নাম বলেন। স্যার প্রি-টেস্ট টেস্টের পরে যদি ভালোভাবে লেখাপড়া করে, অনেক খারাপ ছিল ভালো করে ফেলে, করে না? স্যার কিভাবে বলবো? আমি বললাম বলেন তো দেখি কে কে এই প্রাইভেট শিক্ষক আপনার এখান থেকে পড়ায়? এই কয়জনে পড়ায়। ওর বাবা কোথায় থাকে? সৌদি আরবে থাকে। এরকম খুঁজতে 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 চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এই খাতাটা পাল্টিয়েছে, এই পাল্টানোর সময় নিশ্চয়ই পিয়ন জড়িত আছে। এমন একটি পিয়ন যার নাম মালু, যে আমার দলেরও আমার অফিসের আমারও পিয়ন। ওরে কি আমি কিছু বলতে পারি? তারপরও নো ওয়ে, বললাম ওসি সাহেব নিয়ে যান, নিয়ে আপনার কায়দায় চেষ্টা করেন। ভুরভুর করে বলে দিল এক শিক্ষক তিনি এই কাজটি তার দ্বারা করিয়েছেন। সেই ছাত্রটি আজ পিজির ডাক্তার আতাউল্লাহ, হার্ট স্পেশালিস্ট। আজকে একটি মহান পেশায় একটি হার্ট স্পেশালিস্ট তার ধ্বংস হয়ে যেত, আত্মহত্যা করত যদি আমরা খুঁজে না বের করতাম। তাহলে এই জিনিসটি আমাদের খবর রাখতে হবে। এই জন্য এবার আইনের মধ্যে ওটা ইনক্লুড করেছি, খাতা রি-ইনভেস্টিগেট করা যাবে, আমরা আবার খাতা দেখতে পারবো। এটাও তো হতে পারে অনেক এক্সামিনার খাতা দেখার সময় রিলাক্টেন্টলি বেশি নাম্বার দেয়, অনেক এক্সামিনার কম নাম্বার দেয়। আবার বোর্ড জানে যে একজন শিক্ষককে 2 মাসের মধ্যে 500 খাতা দেখা সম্ভব না, উনি এক্সামিনার ট্রেনিং দিয়ে না বের করে আপনাদেরকে 500 খাতা দিয়ে দেয়। আরে ভাই আপনি ক্লাস করাবেন না, খাতা দেখবেন, দেখা গেল আপনার ফার্স্ট বয় ছেলেটি এসে বলতেছে আমি খাতা দেখে দিই। কি সাংগত, এই সমস্ত স্টোরি শুনেন নাই আপনি? আমরা তো বাংলাদেশের স্টোরি জানি। কেন বোর্ড কি বুঝে না যে একটি এক্সামিনার কতটা খাতা দেখতে পারে? তাদেরকে সেই ব্যাপারে সজাগ হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি প্রত্যেকটি বোর্ড থেকে স্যাম্পল খাতা নেব, এবার আইন পরিবর্তন করেছে, এবং আমি ইভালুয়েট করবো এক্সামিনারদেরকে যে হাউ দে প্রসিড, হাউ দে এক্সামিন দেয়ার আনসার পেপার। এটাও আমি রি-এক্সামিন করবো যেন সবকিছুর মধ্যে ইউনিফর্মিটি থাকে। এনি মোর কোশ্চেন? বলুন বলুন, আমি আসছি আপনাদের কথা শোনার জন্য। আপনার হ্যাঁ, আমি একটা প্রশ্ন স্যার আপনাকে, আপনি বলে ফেলেন তারপর ওনাকে আমি করতে চাচ্ছি। যেমন সদ্য সরকারিত কলেজগুলো সরকারিকরণ হয়েছে, কিন্তু ওই সকল কলেজের অনেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত সরকারিকরণের আওতায় আসেনি। এই বিষয়ে যদি আপনার সদয় দৃষ্টি একটু দেন তাহলে মনে হয় আমরা উপকৃত হব। ওয়েল, ইট ইজ এ সিভিয়ার প্রবলেম ফর মিনিস্ট্রি। এমপিওভুক্ত, ভাই এমপিও তো একটা নীতিমালা আছে নাকি? এমপি নীতিমালা ফলো করবে, যার এমপি হওয়ার যোগ্যতা আছে সেই এমপি পাবে। সিস্টেম উইল ওয়ার্ক, পলিটিক্যাল রিকোয়েস্ট ডাজন্ট ওয়ার্ক। আমরা এমপি নীতিমালাকে আবার রিকনস্ট্রাক্ট করব এবং সেটা সিস্টেমে চলে যাবে। এই সিস্টেমে অটোমেটিক্যালি আপনার এমপিও পাওয়া না পাওয়ার যোগ্যতা হবে। ধরুন ইবতেদায়ী মাদ্রাসা, 36 শতক জায়গার মধ্যে মাদ্রাসা করতে হবে, পারমিশন নিতে হবে, এনটিআরসি থেকে শিক্ষক নিয়োগ দিতে হবে, কোনো কিছুর বালাই নেই। ব্যান বেস একটা করে পারমিশন দিয়ে দিচ্ছে। লাস্ট গভর্নমেন্ট এসে বললো 36 শতকে 23 শতক করে দাও। টিচারের কোয়ালিটি কি, এখানে ছাত্র সংখ্যা অনুপাতে ক্লাস হচ্ছে কিনা, নাথিং। এদিকে প্রাইমারি স্কুল আমরা মিড ডে মিল দিচ্ছি, ড্রেস দিচ্ছি, ওদিকে ইবতেদায়ী বই পাচ্ছে না। আরে যাচ্ছে তাই, এদিকে হতে পারে? বলুন, দেয়ার শুড বি এ সিস্টেম। আমরা তো 55 ইয়ার্স ওল্ড ম্যান, আমাদের সিস্টেম তো ডেভেলপ করতে হবে। সিস্টেম ডেভেলপ নেই। এই যে উনি বললেন এমপিও, কালকে দিয়ে দেখবেন প্রেস ক্লাবে অনশন করছে। আরে ভাই অনশন করবে কেন? সিস্টেমের মধ্যে দিয়ে সব হবে। উই উইল ইন্ট্রোডিউস দ্য সিস্টেম। স্যার আমি এমপিও ভুক্তর কথা ওইটা আপনাকে মনে হয় আমি বুঝাইতে পারি নাই। মানে সদ্য বিগত দিনে সরকারিকরণ হয়েছে কিছু কলেজ, এই সরকারিকৃত কলেজগুলোতে অনেক টিচার এবং কর্মচারী বাদ পড়ে আছে, তাদেরকে সরকারিকরণের আওতায় আনা হয় নাই এবং তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি বুঝে ফেলছি,
যাকে বাদ দেওয়া হয়েছে সরকারিকরণে অর্থাৎ আত্মীকরণে যায়নি, তিনি কি আগে ওই কলেজের এমপিভুক্ত ছিলেন? ইয়েস, এমপিভুক্ত, 27-28 বছর এমপিভুক্ত। এমপিভুক্ত থাকলে এটা বাদ পড়ার কোনো কারণ নেই। বাদ দিয়ে রাখছে স্যার, প্লিজ আপনার দৃষ্টি আকর্ষণ করছে, এইটা যদি একটু দেখেন। তাহলে উনাকে সেই ব্যাপারে যথাযথ জায়গায় যেতে হবে, ওই ডেস্কে যেয়ে জিজ্ঞেস করতে হবে আমি এমপিভুক্ত শিক্ষক, আমারটা বাদ পড়লো কেন? এখন একটি কলেজে পার্ট টাইম শিক্ষক নিয়োগ দিয়ে রেখেছে, তার এমপিও নাই, সেটা তো আত্মীকরণ হলে হবে না। আপনি এরকম ইনস্ট্যান্ট পেলে এটা কেন হলো না? ওই পার্টিকুলারলি ডেস্ক উইল বি লায়াবল। এখন আর ওই দিন নাই যে আপনি যাবেন ডিজি অফিসে, আপনাকে বলবে দালাল এসে যে আর কিছু দিয়ে যান করব, আর এই ধরনের যদি পরে ওই যে সাংবাদিক ভাইদের বলবেন, তারা ওটা কাজ করে। অনেক ধন্যবাদ স্যার, আপনি যদি দৃষ্টি দেন। এটা ওই সাহস আর নেই, ওই ডিজি অফিসে বসে দালালি করা ওই দিন শেষ। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি স্যার, আমি সিলেট সরকারি মডেল স্কুল কলেজের প্রিন্সিপাল দায়িত্বে আছি স্যার। আমার বাড়ি হলো কুমিল্লা স্যার। তো আমি স্যার বোর্ডে স্যার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার একটা স্যার আমাকে একটু সুপারিশ করবো স্যার, একটা দয়া করে স্যার শুনুন স্যার। তার মানে নকল হয়? নকল হচ্ছে সেটা বলছি আপনি সুপারিশ করবেন নকল না স্যার, নকল হচ্ছে না সেটা বলছি না স্যার। যেমন বোর্ডে স্যার নটা বোর্ড, শিক্ষা বোর্ড, সাধারণ বোর্ড। সাধারণ বোর্ডে স্যার 9টা বোর্ডের মধ্যে স্যার যে কোনো বোর্ডে স্যার আমি কথা বলছি, যেহেতু সিলেট বোর্ডে চাকরি করতেছি, কুমিল্লা বোর্ডে চাকরি করে আসছি স্যার, ঢাকা বোর্ডেও স্যার চাকরি করেছি, পরীক্ষা নিয়েছি স্যার। আমার নকল কিভাবে এক্সপেরিয়েন্স আপনার? আমার স্যার শিক্ষাগত জীবন স্যার 40 বছর 30 বছর চলছে স্যার। সামনে বছর আপনি তো ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে, সব বোর্ডে চাকরি করেছেন, মাশাআল্লাহ দিলে কিভাবে নকল হতো এগুলি জানেন। আমি স্যার বলছি বন্ধ হয় এটা বলে বন্ধ কথা বলছি স্যার। যেমন স্যার 9টা বোর্ডের ভিতরে স্যার একটা সেন্টার বলতে স্যার কলেজ ডিস্ট্রিবিউশনটা স্যার এটা দেখতে হবে স্যার। মানে একটা আমি স্যার কোনো বোর্ডের স্যার সেন্টার কেন্দ্রে কলেজ ডিস্ট্রিবিউশন, যেমন স্যার একটা সেন্টারে আছে একটু দূরে নেন, একটা সেন্টার আছে স্যার মনে করেন অ্যাকোমোডেশন আছে স্যার 1500, কিন্তু এখানে আছে স্যার 3টা কলেজে তার অ্যাকোমোডেশন, তার ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে 600। আরেকটা কলেজ স্যার 10টি আরেকটা সেন্টার আছে 10টি কলেজ, তার অ্যাকোমোডেশন আছে 5000, সে 5000 স্টুডেন্ট সেখানে আছে। তাহলে এখন স্যার যেখানে 2000 স্টুডেন্ট, যেখানে স্যার 1500 আছে, এখানে 600 স্টুডেন্ট, যদি স্যার 400 টাকা কেন্দ্র ফি হিসাবে স্যার তার আসছে 2,40,000। আর স্যার যেখানে 10টা কলেজ, ওখানে 5000 স্টুডেন্ট, ওইখানে স্যার তার আসছে 400 টাকা করে স্যার 20 লক্ষ টাকা। তাহলে ওদের টিচারদেরকে ডিমোশন দেওয়া হচ্ছে স্যার প্রায় 1000 টাকার মতো। আর স্যার যেখানে স্যার 3টা কলেজ একটা সেন্টারে, ওখানে টিচার পাচ্ছে মাত্র 200 টাকা। তো মাত্র 200 টাকা যদি পায় স্যার, এই 200 টাকা দিয়ে স্যার তার কনভেন্স সহ স্যার নাস্তা সহ স্যার 15 চলে যায়, আর মাত্র থেকে 50 টাকা। তাহলে স্যার এই 50 টাকা মাইন্ড সেট করে সে পরীক্ষা কেন্দ্র যায়। আমি বুঝেছি, এই প্রশ্নটা আমাকে রাজশাহীতে করেছে। জি স্যার। দিস ইজ মাই ক্লিয়ার ইনস্ট্রাকশন, there should not be any discrimination. জি স্যার, এইটা স্যার আমি there should not be any nepotism, favoritism. জি স্যার। যদি এই ঘটনাগুলি এই পরীক্ষার পরে ঘটে থাকে, after exam I will sit with the board chairman and they has to face the music. এক 2 নম্বর হচ্ছে, আপনি এত এক্সপেরিয়েন্স লোক, তা আপনি এই সমস্যার সমাধানের জন্য কি করেছেন? এখন কোথায় আছেন? আমি সিলেট সরকারি মডেল স্কুল কলেজের প্রিন্সিপালের দায়িত্বে আছি স্যার। হ্যাঁ, এখন আপনি যে দায়িত্বে গিয়েছেন, বোর্ডের মিটিং এই কথাগুলি বলেছেন স্যার? শুধু এই যে এক্সপেরিয়েন্স গুলি নিলেন, 5টা করে বোনাস 2 বছর পেয়ে আসছিলেন, সেই যে শিখলেন, এই শিক্ষাটা কাজে লাগান নেই কেন? ইউ আর অলসো রেসপন্সিবল ফর। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমি আজকে শিখলাম, আমি রাজশাহী বোর্ডে শিখে এসেছি, আই উইল অ্যাড্রেস দ্যাট থিং, আমি এটা অ্যাড্রেস করেছি। আমি বলি জানো স্যার, প্রতিষ্ঠানগুলোতে সুষম বন্টন হচ্ছে স্যার কলেজ ইয়াতে। এটা অ্যাড্রেস করেছি, এটা দিয়ে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। কুইক বলবেন, কুইক। Sir, thank you. It's a great privilege to address a problem with your presence in favor of thousands of deprived teachers who had been nationalized in 2018. 2018 সালে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, 2018 সালে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ, একটি করে কলেজকে জাতীয়করণ করা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন এই কলেজের একজন শিক্ষক আমরা সরকারের কাছে দাবি জানাইনি আমাদেরকে জাতীয়করণ করার জন্য। সরকার তার নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয়করণ যেহেতু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে বিগত ফ্যাসিস্ট আমলে এই কলেজগুলি সরকারি হয়েছে। কিন্তু এই কলেজের আত্মীকৃত প্রক্রিয়ায় যারা সরকারি হয়েছে তারা তো কোনো অপরাধ করেনি। মাননীয় মন্ত্রী, কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে দেখা গেছে হাজার হাজার শিক্ষকদের গ্রেডকে অবনমন করা হয়েছে।
এটা তো মানবাধিকারের লঙ্ঘন। এবং আমি মনে করি যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ এই বিধি তৈরি করেছেন তাদেরও তো সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। এই বিষয়টি আপনি খতিয়ে দেখবেন এবং যদি আচ্ছা, এরকম ঠিক আছে, অবিচারের আপনি শিকার হন, বসেন, আমি আপনার উত্তরটা দিচ্ছি। কেন এটা হলো এটা নিয়ে আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে, যদিও তাদের সিদ্ধান্ত আমি মনে করি না একমত। যেহেতু আপনারা নিয়েছেন তাহলে আপনাদের একসাথে থাকা উচিত, এটা আমি বিশ্বাস করি যে দে হ্যাভ এ ডিফারেন্ট লজিক, সেটা আমরা অ্যাড্রেস করব। কিন্তু এখানে আপনারা কারা কারা আছেন এখন সরকারিকরণ হতে চান? মোটামুটি কয়জন? আর নাই এই কয়জন? না না, আরে আমি ওপেন, আমি আপনাদের ওপেনে নিয়ে আসছি, আমার সাথে ভয়ে কথা বলবেন কেন? তাহলে আমি শিখবো কিভাবে? কে কে সরকারিকরণ হতে চান হাত তোলেন। এই যে শ্রদ্ধ শিক্ষক, তাকিয়ে দেখেন, আপনি উত্তর পেয়েছেন। আপনি প্রবলেম বললেন, ওরা ওই প্রবলেম নিয়ে সরকারিকরণ হতে চায়। ইউ সি দ্য আনসার? সাংবাদিক ভাই বুঝলেন তো? এবার বলেন হোয়াট ক্যান আই ডু? উনি সরকারি আত্মীকরণ করার পরে উনার গ্রেড ডিমোনেশন হয়েছে, কমে গিয়েছে। এখন আমি জিজ্ঞেস করলাম কে কে হতে চান? সকলেই হতে চায়। সো ইউ সি কি ধরনের পজিশন আমার। আপনার কথাটা কেউ বুঝলো না, বুঝেই বলছে আমরা সরকার হতে চাই। ইউ সি, থ্যাংক ইউ সো মাচ। টেবিলে মেত্তাও আমাকে বললো, মিলন ভাই কি বলনি ছোট ভাই? বললো যে এইটা কিন্তু গিয়েই সরকারিকরণ করতে হবে। হয়নি কেন আমার কাছে জবাব দিতে চেয়েছে। ইয়েস, এটা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং কেন এটা হয়, কিভাবে এটা সলিউশন করা হয়। এখন আমরা সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বললেন যে স্যার, যেই স্কুল কলেজগুলো 100 বছর পুরানো সেগুলিকে সরকারিকরণের একটা নীতিমালা তৈরি করা আমাদের বোধহয় প্রয়োজন রয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে, বিষয়টা তো একটু পর্যবেক্ষণ করে কে হতে চায় কে হতে চায় না, তাদের স্ট্যান্ডার্ড কি। কারণ এডুকেশন ওয়াজ অলওয়েজ ইন প্রাইভেট সেক্টর, এম আই রাইট? সরকার কি এই মদন মোহন কলেজ করেছিল না পাবলিকলি করেছিল, প্রাইভেটলি করেছিল? তারপরে যখন বলা হয় ম্যানেজমেন্ট কমিটিতে বিএ পাস থাকতে হবে, কতজন বিএ পাশে এই প্রতিষ্ঠানগুলি তৈরি করেছিল যার যার এলাকায় গিয়ে দেখেন। আমি একদিন মিটিংয়ে বলতেছিলাম যে শিক্ষা অনুরাগীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কি বা প্রয়োজন থাকতে পারে। যদি পার্লামেন্ট মেম্বারদের যদি শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন না থাকে, ইউপি চেয়ারম্যানের যদি প্রয়োজন না থাকে, আর যারা শিক্ষা অনুযায়ী তাদেরকে পরীক্ষা দিতে হবে বিএ পাস, আমি শুধু আলোচনা করেছিলাম, বলিনি সিদ্ধান্তের কথা। ও মাই গড, নেক্সট ডে সকলে মিলে আমার বিরুদ্ধে বলা শুরু করলো, উনি কি শিথিল করে দিলেন? শিথিলের বিষয় নয়, যে যা করছে তাকে সেই জায়গায় মূল্যায়িত করতে হবে। একাডেমিক ডিগ্রি হলে, আচ্ছা একজন ডিআইটি চেয়ারম্যান ছিলেন খাদেম সাহেব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি কি ব্যাচেলার ডিগ্রি? এটা কি ডিগ্রি? নো, টেকনিক্যাল ডিগ্রি। উনারা কি হতে পারবেন না? এই যে কওমিতে তারা শিক্ষিত রয়েছে, তারা কি হতে পারবেন না? তাহলে দেখুন, ইটস এ কনফিউজিং পয়েন্ট। কিন্তু সকলের দাবি ডিগ্রি দিতে হবে। শেষকালে তো আমি চিঠিতে দিয়েছিলাম যে ডিগ্রি থাকতে হবে, দেইনি? হ্যাঁ দিয়েছিলাম, তবে একটি ক্লজ রেখে দিয়েছি, বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয় বিবেচনা করতে পারে। ইফ দ্যাট ম্যান ইজ ইন দ্যাট স্ট্যাচার, কোটি কোটি টাকা খরচ করেছে শিক্ষার জন্য, এখনো করছে, শিক্ষা অনেক, তাকে কি আপনি বাদ দিতে পারেন? পারেন না। হাউয়ার এখানে কয়জন শিক্ষক আছেন যে রিটায়ারমেন্টে যাচ্ছেন অতি শীঘ্রই? অনেকেই আছে, জানেন তো। 2022 সাল থেকে যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা পাচ্ছে না, জানেন না? হ্যাঁ, আপনি যাবেন, ভালোই তো। এখন বিএনপি সরকার, এখন যাবেন, কারণ বেগম খালেদা জিয়া দেশ মাতা, তিনি এই কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা ব্যবস্থা করেছিলেন। স্যার দাঁড়ান আমি এটা শেষ করে দিই, মনে আছে? কিন্তু 2022-এর পর থেকে যে সমস্ত শিক্ষকরা অবসর গিয়েছেন, একজনও কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা পাননি। পেয়েছে? পায়নি। একটি শিক্ষক 25, 30, 35 লক্ষ টাকা পায়, কিন্তু দেখা গেল যে কল্যাণ ট্রাস্টের কোনো টাকা কেউ পাচ্ছে না। আপনি জানেন বিগত সরকারের সময় 7,000 কোটি টাকা ওখান থেকে আত্মসাৎ হয়েছে।
এখন ধরাও যাচ্ছে না, কয়জনকে ধরবেন? ধরার জন্য তো আরেকটা আদালত লাগবে। যাই হোক, এবার মাননীয় প্রধানমন্ত্রী 300 কোটি টাকা বরাদ্দ করেছেন, আরো 2000 কোটি টাকা বন্ড দিয়েছেন। উনি বলেছেন কাজ শুরু করেন, আস্তে আস্তে দেওয়া শুরু করেন। আমরা ভেবেছি সকলকে একবারে একটু মিনিমাম হলে দিয়ে আমরা যাত্রা শুরু করব। ইনশাল্লাহ বোধহয় 2 বছরের মধ্যে আমরা এটা শেষ করব। তা আপনারা ভাগ্যবান, এখন রিটায়ারমেন্টে যাচ্ছেন। অনেক শিক্ষক আছে সেই রিটায়ারমেন্টে অ্যানাউন্স পায়নি, তারা মোড়ে ফসিল হয়ে গিয়েছেন। এনিওয়ে, কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আব্দুল জাহের, সহকারী অধ্যাপক সিলেট ক্যাডেট কলেজ। অ্যাকচুয়ালি আমি আর ক্যাডেট কলেজ নিয়ে প্রসঙ্গ আনছি না, আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি স্যার। কেন আনবেন না? আপনার রেজাল্ট খারাপ হয় নাকি? না স্যার, আমাদের রেজাল্ট আসলে খুবই ভালো স্যার, 100% এ প্লাস পায় স্যার। আমি অন্য একটা প্রসঙ্গ অ্যাড করতে চাচ্ছি স্যার। যখন স্যার বাংলাদেশে বেসরকারি কলেজ জাতীয়করণ করা হয়, তখন জাতীয়করণ কমিশন চেয়ারম্যান যিনি ছিলেন এস এম মাহমুদ, উনার 2 ছেলে বরিশালের ক্যাডেট ছিলেন স্যার। আমি তখন বরিশাল ক্যাডেট কলেজের টিচার স্যার। উনার সাথে আমার কথা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে যেসব কলেজ সরকারিকরণ করার জন্য ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করছে, বাট কিছু কিছু কলেজ ফুলফিল করতেছে না, তাদেরকে সরকারিকরণ করে দিচ্ছেন, বাট যেগুলা করতেছে তাদেরকে দিচ্ছেন না, কারণ কি? তখন উনি আমাকে একটা কথা বললেন যে এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন আছে যে দলীয় ফোরামের বাইরে, দলীয় নির্দেশনা অনুযায়ী যেসব কলেজ হয়েছে, ওনার দলের বাইরে কোনো কলেজ জাতীয়করণ হবে না। ফর কিছু দেখা যায় কিছু কলেজ যেগুলো হয়েছে একদম টোটালি কোনো তাদের যোগ্যতা সম্পূর্ণ ছাড়াই ক্যাডেট সরকারি হয়েছে, বাট অনেক কলেজ আছে যে উপজেলা লেভেলে সরকারিকরণ করার যোগ্য এবং তাদের সবগুলো অবকাঠামো থেকে আরম্ভ করে সব ধরনের সুযোগ সুবিধা ছিল, বাট তাদেরকে সরকারিকরণ করা হয় না। ইন দ্যাট কেস এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? আরেকটা ইস্যু স্যার, আমি এটা এড করছি, বিভিন্ন কলেজে স্যার এখনো যে বিভিন্ন অনার্স মাস্টার্স টিচার আছে স্যার, তাদের এই বিভক্তির বিষয়ে অনেক আন্দোলন হয়েছে, আমরা পত্রিকায় দেখেছি স্যার। এই বিষয়ে আপনাদের উদ্যোগ আছে কিনা, এটা কাইন্ডলি জানান স্যার। থ্যাংক ইউ স্যার। শুনেন, প্রথমত হচ্ছে পলিটিক্যাল কারণে কোনো কলেজ সরকারিকরণ হবে, কোনো স্কুল সরকারি হবে, এটা হয় না। হতে হবে যে এটাকে সরকারিকরণ করা উচিত জনস্বার্থে, নট পলিটিক্যাল স্বার্থে, জনস্বার্থে। আচ্ছা, এখন সরকারিকরণ করার পরে যে মাননীয় সদ্য অধ্যক্ষ সাহেব তিনি তার অবস্থার কথা বললেন, কিন্তু তারপরে সকলেই সরকারিকরণ হতে চায়। আমিও বিশ্বাস করি যে আমাকে এমন কোনো সংসদ সদস্য নেই যে অনুরোধ করছে না যে আমার স্কুল, আমার মাদ্রাসা, আমার কলেজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলে এগুলি সরকারিকরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সরকারিকরণ করার যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন উঠিয়েছেন এবং বলেছেন সেগুলি যোগ্যতা যাচাই বাছাই করে আমার কাছে পাঠাবেন। তো এখন তো আমি দেখছি সেই জায়গায় আরেকটি পয়েন্ট ক্লজ থাকতে হবে যে শিক্ষকরা আদৌ চায় কিনা। শিক্ষকদের সেই জায়গায় তাদেরকে ফার্ম লিখিত কমিটমেন্ট দিতে হবে যে ইয়েস আমরা চাই। 2 দিন পরে আবার তারা সরকারিকরণ হওয়ার পরে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করবে, আমি এটা চাই না। তো নতুন পয়েন্ট আপনি অ্যাড করালেন, আমরা কিন্তু সেখান থেকে সকলেরই একটি কি বলে নিব, স্টেটমেন্ট নিব। এখন সরকারি ব্যাপারে আমরা ঢালাওভাবে সরকারিকরণ করার কোনো নীতিগত সিদ্ধান্ত নেই। পরীক্ষা নিরীক্ষা করে যেগুলি হলে এলাকার জন্য বঞ্চিত এলাকা উপকৃত হবে, সেইভাবে না হবে। আর একটা প্রশ্ন তো বললামই, আমরা সরকারি কলেজ, বেসরকারি কলেজ সব জায়গায় শিক্ষকের অপ্রতুলতা। 77,000 শিক্ষক আমার শুধু এমপিও এন্টার সিটি লাগতেছে এখন। আবার হাই স্কুলগুলোতে শিক্ষক নাই, কলেজগুলোতে শিক্ষক নাই। গিয়ে দেখুন আমার পাইলট গার্লস স্কুলে গিয়ে দেখা হলো 6 জনের মধ্যে আছে 3 জন। একজনকে ট্রান্সফার করতে চাই, আবার ওই স্কুলে ট্রান্সফার করলে ওইটা খালি হয়ে যায়, বলবো ও মাননীয় মন্ত্রী আপনার ক্ষমতা হয়েছে বলে ওই স্কুল খালি করে এইটা নিয়ে গেলেন, কি মহাবিপদে। শেষকালে আমারটাই ডিপ্রাই হচ্ছে। আমরা শিক্ষক নিয়োগ দিতে চাই এবং শিক্ষক নিয়োগ দিতে গেলে আমাদের যে প্রবলেমগুলো আছে পিএসসি থেকে হতে হবে। পিএসসির চেয়ারম্যানের সাথে মিটিং করেছি, এই যে ব্যাকলগ এটাকে আমাদের কভার করতে সময় লাগতেছে, বাট আমরা স্পেশাল একটা কিছু করব। এই আমাদের 6 মাস শেষ হয়ে যাচ্ছে, 6 মাসে হানিমুন প্রোগ্রামের মানিটা কি? উই ওয়ান্ট টু প্রুভ আওয়ার সেলফ যে কি কি প্রোগ্রাম আমরা করব, সেটা টিপস অফ দ্য আইসবার্গ আমরা সেগুলি দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা নন স্টপ এই বিষয়গুলি অ্যাড্রেস করব। ইনশাল্লাহ আমার মনে হয় বছর খানিকের ভিতরে উইল ক্যাচ আপ, যেহেতু হিউজ আমরা সেটা করছি ইনশাআল্লাহ। এনি মোর কোশ্চেন? স্যার, অনার্স মাস্টার টিচারদের শুনুন, আমি এটা একটু প্রথমত আমাদের সকলকে চিন্তা করতে হবে মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী কোন কোন সাবজেক্টগুলোর প্রয়োজন।
সেটা আপনাদের সকলকে চিন্তা করতে হবে। ইটস নট মন্ত্রণালয় চিন্তা করবে। আপনারা এমন ধরনের সাবজেক্টের কথা বলবেন যেগুলি মার্কেটে ডিমান্ড রয়েছে। ক্লিয়ার? আপনারা যদি মনে করেন না আমরা টিচার নিয়োগ দেওয়ার জন্য করব, টিচারকে আমরা কিন্তু ট্রেনিং দিতে পারি। টিচার তো আর চাকরিচ্যুত হচ্ছে না। ধরুন ছাত্র শিক্ষক অনুপাতে অযাচিত অনেক প্রতিষ্ঠান হয়েছে এবং 0% পাস করছে, সেখানে ছাত্র নেই, শিক্ষক আছে। তো ইন দিস কেস আমাদের তো একটা সিদ্ধান্ত নিতে হবে। তা আমরা তো শিক্ষকদেরকে বের করে দিতে পারবো না। আমরা কি করব? আমরা শিক্ষকদের আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করব। আমরা প্রয়োজন শিক্ষকদেরকে, এবারে বাজেটে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে টিচার্স ট্রেনিং। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কম্পোনেন্ট। আমি টিচারদেরকে সবচেয়ে বেশি প্রিভিলেজ দিতে হবে, টিচারকে সবচেয়ে বেশি ট্রেনিং দিতে হবে। যদি আমার টিচাররা ট্রেন না হয় তাহলে আমার আউটপুট তো ভালো হবে না। ইন দিস কেস অনার্সের বিষয়ে আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে খুঁজছি। অযাচিত কোনো ডিপার্টমেন্ট খোলা যাবে না। এবং আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী যে সমস্ত সাবজেক্টগুলো এখন প্রয়োজন সেদিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে আল্লাহর রহমতে একটি জিনিস অপ্রতুল রয়েছে যেটা পৃথিবীর কোথাও নাই। কোনটা বলেন তো? স্যার, আমার কথাটা আগে শুনেন না, আপনি যেটা একটু মনে রাখেন না। এবার বলেন আমি কি বলছি। আমার দেশে একটি সম্পদ রয়েছে যেটা পৃথিবীর কেউ নাই, আমাদের সবচেয়ে বেশি। কোনটা বলেন? এই যে মাইক ধরছেন যে আপনি দাঁড়ান, আপনি না, ও নয়, উনি দাঁড়িয়ে গেছেন। ম্যান পাওয়ার স্যার, হ্যাঁ, ম্যান পাওয়ার। এই জনসংখ্যা, জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। কে করবে? মেনলি ভূমিকা পালন করে শিক্ষক সমাজ, শিক্ষকরা। আর সেই জায়গায় আপনাকে টেকনিক্যালি কোন কোন সাবজেক্টে ওয়ার্ল্ডে ডিমান্ড রয়েছে সেটার কথা তো চিন্তা করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবার টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি সিলেটের অধিকাংশ লোক প্রবাসী এবং দে আর্ন এ ভেরি গুড এক্সপেক্টেটরা এদেশে বহু টাকা পয়সা পাঠায়। তাহলে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। এমনকি এক্সপেক্টেড মিনিস্টার বানিয়েছে সিলেট থেকে আরিফুল হক চৌধুরীকে, নাকি? তাহলে আমাদেরকে ওই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা শুধু হায়ার এডুকেশন, আমরা যদি টেকনিক্যাল এডুকেশনকে যদি আমরা না দেখি তাহলে আমাদের এই যে ইকোনমির ব্লাড লাইফ লাইন যেটা, সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেডদের টাকা। অতএব সেদিকে তো আমাদের দিতে হয়। অতএব আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেন টিবেট সংযুক্ত হয়, আমরা সেদিকে গুরুত্ব দিচ্ছি। আপনার টিবেট থাকলে তো কোনো অসুবিধা নেই। মাদ্রাসায় সায়েন্স আর্টস কমার্স রয়েছে, সেই সাথে একটা টিবেটের সেকশন খোলেন। স্কুলগুলিতে এসএসসি ভোকেশনাল এসএসসি ভোকেশনাল করেন এবং তারপরে তারা হায়ার স্টাডির জন্য বুয়েটে ভর্তি হতে পারে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারে। এবং তারা যদি ডিপ্লোমাতে যায়, ডিপ্লোমাদের জন্য আমরা স্পেশালি 2টা ইঞ্জিনিয়ারিং কলেজ করছি। আগে একটা ছিল শুধু ডুয়েট, আমি 2টা করছি, যেটা তারা যদি হায়ার এডুকেশনে যেতে চায় তার জন্য যেতে পারে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি অযাচিত পয়সা নষ্ট না করে সেই ব্যবস্থাও তো করছি। তাহলে আপনার অনার্স এবং বিভিন্ন সাবজেক্ট খোলার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। ক্লিয়ার? আপনারা অযাচিতভাবে এমন কিছু চাইবেন না যেটা মার্কেটে ডিমান্ড নাই। Sir, at first I'd like to give you thanks from the teachers community, the initiative taken by the government to root out copying from the exam hall, and we are committed also, and at the same time we will leave no stone unturned to enhance the dignity and frame of our education system of the country. Very good. Sir, আমার একটা যে স্টুডেন্টদের যে মান উন্নয়ন যে বিষয়টা আসলে এক্স গভর্নমেন্ট আজ থিঙ্ক ইজ মোর মেইন রেসপন্সিবল ফর দ্যাট। একটা ট্রেডিশন হয়েছিল যে ছাত্রছাত্রীরা জাস্ট অ্যাটেন্ড ইন দ্য এক্সাম এন্ড দে উইল গিভেন পাস। এই যে ট্রেডিশনটা ছিল ইটস গোয়িং টু বি চেঞ্জ, এন্ড আমি মনে করি স্যার যে কিভাবে চেঞ্জ হবে, যে ইনিশিয়েটিভটা যেটা কিভাবে চেঞ্জ হবে বলেন। আপনি সিলেটে আছেন, মেইনলি শিক্ষক কমিউনিটি আমাদের মেইন এন্ড ফরমোস্ট ডিউটি যে বিষয়টা আমাদেরকে ক্লাসরুমে ছাত্রদেরকে মোটিভেটেড করতে হবে যে আসলে শিক্ষার কোনো বিকল্প নেই, তাদেরকে শুধু পরীক্ষায় এটা সিস্টেমটা কি, হাউ ডু ইউ অ্যাডভান্স। এই যে আপনার সিলেটের শিক্ষার অভিভাবককে সিলেট বোর্ড, তারা কি আপনাদেরকে নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করেছে? আমাদের কি রিপোর্ট দিয়েছে? দেয়নি। তারা শুধু মনে করে আমার এখানে তদারকি করবে। আমার কাছে শিক্ষকরা এসে স্যার বলে অ্যাডমিট কার্ড দেন, রেজাল্ট দেন, আমার প্রশ্নপত্র দেন, আর আপনারা তাদেরকে ফি দিবেন। দ্যাটস নট দেয়ার জব। বোর্ডের জব হচ্ছে
এই অঞ্চলে মনিটরিং করা। এবার দেখেন আমি 9টি বোর্ডের কোশ্চেন এক করে দিয়েছি, এটি ভুল করেছি নাকি? হ্যাঁ, একজন আরেকজন ছাত্রকে বলে এই তুমি কোথেকে পাস করছো, আমি এক্স বোর্ডের আন্ডার। ও তোর বোর্ড, এটা প্রশ্নপত্র সোজা করে দেয়। আরেকজন বলে আমি ওয়াই বোর্ড থেকে পাস। আরে তোমার এখানে নকল হয়। I want to get out of this situation. এখন একটি বাংলাদেশে একটি শিক্ষা ব্যবস্থা, সেখানে 9 বোর্ড 9 রকম প্রশ্ন করে, এটা কি হতে পারে? আমি জিজ্ঞেস করেছি, আপনি শুনেন, আমি দাঁড়িয়ে থাকেন, দাঁড়ান না, আপনি তো প্রশ্ন করেন, আপনি তো ব্যাখ্যা দিচ্ছেন, প্রশ্ন শুনবো, কারণ টিচার হ্যাজ টু নো হাউ টু আস্ক দ্য কোশ্চেন। এবং আমরা 1 মিনিটের বক্তৃতা দিতে পারি, 3 মিনিটও দিতে পারি। আপনি বলেছি 30 সেকেন্ডে শেষ করেন, আপনি করেন নাই। এখন 9টি বোর্ড যদি একত্র হয়ে প্রশ্নপত্র ছাপাতে পারে, তাহলে মাদ্রাসা বোর্ড কেন পারবে না? টেকনিক্যাল এডুকেশন কেন পারবে না? উত্তর আছে আপনাদের? মাদ্রাসা কি কমন সাবজেক্ট নেই? ইংরেজি, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, সিভিক সায়েন্স আছে না? তাহলে তারা কেন আলাদা প্রশ্ন করবে? কি কায়েম সাহেব, হ্যাভ ইউ এভার আস্কড দিস কোশ্চেন? কি এডিসি সাহেব, কি বোর্ডের চেয়ারম্যান সাহেব, কেন মাদ্রাসা করবে না? কি আপনারা বলুন? আগামীতে টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, কমন সাবজেক্ট, কমন কোশ্চেন হতে হবে। কি তা হওয়া উচিত না? আমরা একই স্ট্যান্ডার্ডে এটাকে মাপ করব। আপনি বলেন, কি বলতে চাচ্ছিলেন? স্যার যদি অন্যভাবে না নেন স্যার, ওই যে রিপিটেশন হয়ে যাচ্ছে স্যার, ওই যে 18 বিধিতে জাতীয়করণকৃত অনেক যে কলেজগুলি স্যার 10 জন 12 জন শিক্ষক আছেন, ম্যাক্সিমামের মানে পদে অবনমন হয়েছে। যদি সম্ভব হয় স্যার, অনেকেই রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, বা আমরা 1-2 বছর চলে যাব, যদি I don't understand why you are begging to me. আপনি বলেন this is your rights, কেন হলো না আপনি বোর্ডকে জিজ্ঞেস করেন, এবং they have to answer to me. আমি জিজ্ঞেস করব, this is your rights, this is your prerogatives. দয়া দয়া নাই, আমি শিক্ষকতা করেছি, আমাকে কেন এমপিও করা হলো না, কেন বাদ দেওয়া হলো আত্মীকরণের সময়, দ্যাট কোশ্চেন আপনি জিজ্ঞেস করেন। দিস ইজ ইউর রাইটস। যদি তারা এটাকে নেগলেক্ট করে, ইউ কাম টু মি, সিম্পল। এটাতে কোনো বাদ দেওয়ার কোনো কারণ নাই। কেন হলো এটা আপনি বের করেন, বাড়িটা আমাকে বলেন। জি, কুইক। স্যার, আপনার যে নির্দেশনা দিয়েছেন, আর আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব যদি যথাযথভাবে পালন করি, তাহলে অবশ্যই আপনার নকলমুক্ত একটা পরীক্ষা আপনাকে উপহার দিতে পারবো। স্যার, আবার একটা কোয়েশন, আপনার যারা প্রফেসর, বিশেষ করে প্রফেসর হয়েছে, এখন পর্যন্ত আমরা 4th গ্রেডে রয়েছি, কিন্তু আমাদের কোনো 3rd গ্রেডের কোনো কার্যক্রম গ্রহণ করেন। কেন আমরা 3rd গ্রেড পর্যন্ত যেতে পারবো না স্যার? এই ব্যাপারে যদি আপনি একটু ডিসিশন নেন স্যার, কৃতজ্ঞ থাকবো। ডিজি স্যার আমাদের ডিজি স্যার কিন্তু 4th গ্রেডের, কেন আমাদের? স্যার, আরেকটা প্রশ্ন আমি করে ফেলি স্যার। 3rd গ্রেডে 4th গ্রেডে যেতে চান, কেউ 1st গ্রেডে যেতে চান, এগুলি ইজ এ ভেরি ভ্যালিড কোশ্চেন। কিন্তু আমি যদি কোশ্চেন করি যে এত মানে 136,000 কোর্স টাকা, দ্য হাইয়েস্ট বাজেট অফ দ্য কান্ট্রি, এবং পার স্টুডেন্ট, পার ক্যাপিটাল স্টুডেন্ট কত টাকা খরচ, আমার আউটপুটটা কি, এইটাও তো আপনি একটু বলবেন। সেই সাথে আপনার কলেজে আগে রেজাল্টটা বলেন শুনি, তারপরে এগুলি নিয়ে অ্যাড্রেস করি। স্যার, আমি হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল। আমাদের রেজাল্ট, ছাত্র সংখ্যা কত? আমাদের ছাত্র সংখ্যা টোটাল 2000। 2000 মধ্যে রেজাল্ট কেমন হচ্ছে? রেজাল্ট স্যার আমাদের 90 উপরে পাস করে স্যার, গত বছর 90 উপরে পাস করে, 91%। 91% পাস করছে। ওয়েট এন্ড সি, এই বছর দেখি কত পাস করে। ভালো থাকবো স্যার। তো আরেকটা প্রশ্ন স্যার আমি করি স্যার, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেকগুলো কলেজ, বেসরকারি কলেজ আছে, সেখানে স্যার অনার্স মাস্টার্স অনেক শিক্ষক, প্রায় 3,500 শিক্ষক, তারা এমপিভুক্ত হয় না। তারা 15 থেকে 20 বছর যাবে চাকরি করে যাচ্ছে, কিন্তু এমপিও হয় না। এই ব্যাপারে স্যার যদি একটু ইনিশিয়েটিভ নেন স্যার, বেসরকারি কলেজে যারা অনার্স মাস্টার্স তারা উপকৃত হবে স্যার। তারা অনেকে মানবিক জীবনযাপন করে। আপনি বলতেছেন অনেক বছর, আমি যে 2006 সালে যখন চলে গেলাম, তখন কে এমপিও পান না? একজন হাত তুলেন তো দেখি। অনার্স মাস্টার্স কোর্সে কেউ পায় না স্যার এখন পর্যন্ত। আমি যখন 2006 সালে চলে গেলাম শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকতে, সেই সময় তো আমরা প্রত্যেকটি শিক্ষককে ইভালুয়েশন করে যাদের যাদের প্রয়োজন ছিল তাদের এমপি দিয়ে গেছি। তাহলে বলেন গত 20 বছর হচ্ছে না। ওকে, উইল সি। এখন আসেন নেক্সট, আমরা এডুকেশন ডেভেলপমেন্ট বলি। আমি তামান্না বেগম, অধ্যক্ষ ভারপ্রাপ্ত রাজনগর সরকারি কলেজ। রাজনগর সরকারি কলেজ হচ্ছে সদ্য সরকারিকৃত কলেজ। ইতিমধ্যেই 335টা কলেজ সরকারিকরণ করা হয়। 2016 সালে এইসব কলেজে নিয়োগ নিষেধাজ্ঞা জারি করা হয়। আজকে হচ্ছে 2026 সাল, অর্থাৎ 10 বছর ধরে
নিয়োগ নিষেধাজ্ঞা জারি এবং একজন শিক্ষকও নিয়োগ হয়নি। 10টি বছর একটা প্রতিষ্ঠানে যদি শিক্ষক যেতে যেতে শিক্ষক শূন্য হয়ে যায়, আর কিছুদিনের পরে একেবারেই শূন্য হয়ে যাবে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করে শিক্ষার সঠিক পরিবেশ নিয়ে আসা হোক। এবার বুঝলেন তো? মাননীয় মন্ত্রী, আরেকটু বলি, সদ্য সরকারিকৃত কলেজগুলোতে যে বিধি রাখা হয়েছে সেখানে কোনো বদলি নাই, কোনো পদোন্নতি নাই। একজন শিক্ষক প্রভাষক হিসাবে জয়েন করার পর 35 বছর চাকরি করে গ্রেড অবনমন করে তারপরে প্রভাষক হিসাবে চলে যাচ্ছেন চোখের পানি নিয়ে। এখানে শুধু হতাশা, হাহাকার। আমরা অনেক আশা উদ্দীপনা নিয়ে কলেজ সরকারিকরণে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু যারা যাচ্ছেন তারা শুধু হাহাকার নিয়ে সরকারিকরণে আমিও মাননীয় মন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, আপনি সব আমি বুঝছি এই বিষয়গুলোকে দেখবেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি মাননীয় মন্ত্রী ধন্যবাদ দিতে হবে না, কোনো কিছু বলতে হবে না, জাস্ট পয়েন্টটা বলেন। আপনি যেটা বললেন এটা শোনার পরেও কিন্তু এখনো সরকারিকরণ করার জন্য অনেকেই রেডি। এনিওয়ে, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে শিক্ষক নেই, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই শিক্ষক যে নেই, এটা কি 4 মাসই সব হয়ে গিয়েছে? 10 বছর ধরেছি শিক্ষক নেই। বসেন, এই জিনিসগুলো বিগত দিনে অ্যাড্রেস করা হয়নি। এবার চিন্তা করেন লাস্ট 20 ইয়ার্স এই প্রবলেমগুলো এত বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের কাছে সব প্রবলেম একত্রে সমস্যার সমাধান করতে হবে, তাহলে নাই। এই জন্যই বলি, একটি জাতিকে ধ্বংস করতে হলে নিউক্লিয়ার বোমার দরকার হয় না, শিক্ষা সেক্টরটা ধ্বংস করলেই হয়। বিগত সরকার কি করে গিয়েছে তা আপনারা বুঝেছেন। আপনার সমস্যা এটা আরো অ্যাড্রেস হয়েছে। নিউ আইটেম, নিউ কোশ্চেন, কোশ্চেন করো একটা আর্ট, এটাও শিখতে হয়। ধন্যবাদ স্যার, আমি লম্বা করবো না স্যার। আমি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক ফজলুর রহমান চৌধুরী। বাংলাদেশে 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে, এখানে অনার্স কোর্স আছে, মাস্টার্স কোর্স আছে, কামিল কোর্স আছে। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে, বিশেষ করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাতে শিক্ষক স্বল্পতা এত মারাত্মক আকারে যে 51টা পোস্টের বিপরীতে মাত্র আমরা 20 জন, ইনক্লুডিং প্রিন্সিপাল, আমরা 20 জন আছি। বিশেষ করে অ্যারাবিক সাবজেক্টগুলোতে প্রায় 19টা পদ আছে, এর মধ্যে মাত্র 2 জন টিচার আমরা কর্মরত আছি। তো এই অবস্থায় মাদ্রাসা পরিচালনা করা, ক্লাস নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্নভাবে আবেদন করেছি, মন্ত্রণালয়ে আবেদন করেছি, এরপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে করেছি, আবেদন করেছি, এবং অনেকের নামও আমরা প্রস্তাব করেছি যারা আসতে ইচ্ছুক, কিন্তু প্রায় 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে, আমাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে ট্রাই করার পরও। এই বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয় আপনি একটু সদয় দৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। কই শিকদার ভাই, কই এই যে কবি শিকদার ভাই, আরে এদিকে আসেন না। আমাদের যুগান্তর এডিটর আজকে এসেছিলেন আমার সাথে সফরসঙ্গী হয়ে আপনাদের মাঝে 2টি কথা বলার জন্য। আসেন, 2টা কথা বলে ফেলেন না। তা তো কে কে আসছেন আজকে? যুগান্তরের এডিটর রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল, আর কে, আব্দুল্লাহ শিকদার তো গেলই, শাহিন আসনাদ সাহেব আছেন সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের, ডিবিসি টেলিভিশনের লোটন ইকরাম এসছেন, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সালেউদ্দিন সাহেব আসছেন। আপনারা একটু আসেন, 1 মিনিট করে কথা বলে, আমাদের 10 মিনিট সময় আছে। না না, হয়ে গেছে, আমরা তো যথেষ্ট আলাপ করেছি না, ইনশাআল্লাহ। বাকি নেই, আসেন আসেন, আপনি 2টি কথা বলেন। আমার প্রশাসক তো আমারই প্রশাসক। আসেন আসেন, 2টি কথা বলেন, আসেন। আমাদের কবি আব্দুল্লাহ শিকদার সাহেব, আপনার ছিলেন যুগান্তরের কবি। আমি ভাই একেবারেই আনকোরা, মন্ত্রী সাহেব সকালবেলা নির্দেশ দিলেন তার সাথে সিলেট যাওয়া লাগবে। তা এখন মন্ত্রীর নাম যদি হয় এহসানুল হক মিলন, যে বাঘে ধরলে মানে 18 ঘা, এহসানুল হক মিলন ধরলে 36 প্রকারের ঘা হয়। তো না এসে কোনো উপায় ছিল না, সেই জন্য আসা তড়িঘড়ি করে। যাকে এসে ভালো লাগলো যে এরকম ওপেন ফোরামে তিনি সবকিছুকে ওপেন করে দিয়ে সমস্যাগুলো বোঝার চেষ্টা করতেছেন এবং উত্তর দিচ্ছেন।
আমার মনে হয় যে তিনি নকল বিরোধী অভিযানে একসময় যখন সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলেন এবং সেই 2001 থেকে 2006 সরকারের সময়ে তার যে অবদান, তার যে ভূমিকা অবিস্মরণীয়। আমরা সেই সময় তার সাথে বিভিন্ন পরীক্ষার হলে যেতাম এবং সেখানে কিভাবে তিনি কাজগুলো করতেন ছিল দেখতাম, এবং পত্রপত্রিকাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সহযোগিতা করেছে। কিন্তু কোনো কোনো পত্রিকা আজে বাজে কথা বলেছে যে 80,000 টাকার হেলিকপ্টার ভাড়া দিয়ে 3টি নকল ধরিলেন। 3টি নকল ধরলেন তো বটে, কিন্তু সিম্বলিক যে একটা রাষ্ট্র কতটা গুরুত্ব দেয় এই জিনিসটাকে বোঝানোর জন্য। তাই মনে করি যে এহসানুল হক মিলনের মতো মন্ত্রী পাওয়া আপনাদের জন্য অশেষ কল্যাণের কারণ হয়েছে, কারণ তিনি তার যে পিএইচডিটা সেটা এডুকেশনের উপর, কাজে এডুকেশন সংক্রান্ত বাংলাদেশে এই মুহূর্তে যে লোকগুলো ভালো বোঝেন, এডুকেশনের অলিগলির খোঁজ খবর রাখেন, আমি মনে করি এহসানুল হক মিলন তাদের মধ্যে শীর্ষতম ব্যক্তিত্ব। আমি মাননীয় প্রধানমন্ত্রী খুব সঠিক লোকটিকে সঠিক জায়গায় চয়েস করেছেন। তো আপনাদের শিক্ষক বড় বড় কর্মকর্তা দেখে আমার পা কাঁপতেছে, এত বড় বড় মানুষ। তো ভালো থাকবেন সবাই। সিলেটের মানুষ তো খুবই গুরুত্বপূর্ণ। কিছু বলবেন ভাই? আমার কাছে প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। তো মন্ত্রী সাহেব তো পাশে আছেন, আপনার কাছে প্রশ্ন করতেছে, আমাদের মতো শুনতে পাচ্ছে না। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা কোনো কোশ্চেন রিপিট করেন না। না আমি খুব সংক্ষেপে বলছি, বাজারে যে সমস্ত যে দক্ষতা চাহিদা আছে আপনি বলছেন যে সেই ধরনের কোর্স খোলা হবে, নিঃসন্দেহে এটা ভালো কাজ। কিন্তু আমাদের কথা হচ্ছে যে মনুষ্যত্ব বোধ বা যে নৈতিকতা বোধ একটা মানুষকে মূল আদর্শ টিকে রাখে, সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। কলেজ লেভেলে ইসলাম শিক্ষাটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। আমি সেই শিক্ষার্থী চায়, আপনার এই প্রশ্নটা প্রিন্সিপাল আলিয়া যখন দাঁড়িয়েছিল তখন আমি এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম। আমাদের 9,000 ধর্মীয় শিক্ষক নিতে হবে। আমাদের মাদ্রাসা আলিয়াতে তাজবিদ বলে বোধহয় একটা কোর্স আছে, যেটা সহি কোরআন শরীফ পড়ায়। এই সাবজেক্টটা ওনাদের এখানে পড়ে না বলে আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি না। এবার বুঝলেন তো, উই আর ইন এ ডিপ প্রবলেম। আমাদের নৈতিক শিক্ষা, এই জন্যই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি এক প্রজন্মকে নতুন করে তৈরি করার জন্য ক্লাস 4 থেকে রিলিজিয়াস এডুকেশন, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, স্পোর্টস, কালচার এবং আনন্দময় শিক্ষা এবং ক্লাস 6 থেকে টিবেট, এগুলিকে উনি ইনক্লুড করছেন। কারণ উনি চান যে এক প্রজন্ম থেকে আমরা শুরু করব, নতুন প্রজন্ম আমরা তৈরি করব। মিড ডে মিল, বাচ্চাদের ড্রেস, এগুলি। তারপরে ইন্টারমিডিয়েটের পর ডিগ্রি লেভেলে মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা তিনি করছেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত আগেই করা হয়েছে। খাদ্যের বিনিময়ে শিক্ষা, টাকার বিনিময়ে শিক্ষা, এগুলি মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন। ক্লাসরুমের জন্য ড্রপ আউট নয়, হিউজ কাজ হচ্ছে। আপনি যেটা বলছেন সেটা আমাদেরই দুর্বলতা, আমরাই শিক্ষক পাচ্ছি না। আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিব? যিনি ইসলামিয়াত পড়াবেন, যিনি কোরআন শরীফ পড়াবেন, তিনি যদি সেই সাবজেক্টে পারদর্শী না হন তো কি করা যাবে? তারপরেও আমরা বসে নেই, আমরা ওই কওমিদের সাথেও বসছি। তাদের যে দাওরা পাস, দে আর অলসো গুড, ওনাদের কিছু আছে, দে আর অলসো গুড। সকলের সমন্বয়ে আমরা এই শিক্ষক নিয়োগ দিতে হবে। 9,000 ওখানে ভ্যাকেন্ট রয়েছে, বুঝতে পেরেছেন? এনিওয়ে কুইক স্যার ইসলাম শিক্ষা বিষয়টাকে আবশ্যিক করার যে একটা দাবি ছিল স্যার, এইটাই তো। একটা মিটিংয়ে গিয়েছেন, বলছিলেন যে আপনি যদি মন্ত্রী হন তাহলে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, অথচ যে সমস্ত শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা সাবজেক্টটাকে আবশ্যিক হিসাবে পড়তে চায় তাকে কেন সেই সুযোগটা দেওয়া হবে না স্যার? এইটাই আজকে দেখেন, একটা রিলেটিভলি দেখা যায় যে স্কুল থেকে মাদ্রাসায় মাইগ্রেটেড হচ্ছে বেশি। তার প্রধান কারণ কি জানেন? স্কুলগুলিতে ইসলামের শিক্ষা নেই। অভিভাবকরা মনে করে আমি মারা যাব, আমার ছেলে কবরের দোয়া যাবে না। এগুলিও তো আজকে আমাদের গার্ডিয়ানরা লক্ষ্য করছে। আমরা কোন বিপর্যয়ের মুখে রয়েছি, সেখান থেকে আমাদের পুনরুদ্ধার হতে হবে। ইটস এ হিউজ ট্যাক্স, হিউজ প্রবলেম। এই জন্যই তো আপনাদের এখানে আসা। 1 ঘন্টার জন্য এসে আপনাদের মতামত নিয়ে গেলাম, জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম কি করতে হবে। ধন্যবাদ আপনাকে স্যার। আমি একটু আমি লাস্টে আগামী বছর থেকে আমরা 2 বছরের ভিতরে পরীক্ষা কেন্দ্রগুলো করার চেষ্টা করছি। এই পরীক্ষা কেন্দ্রগুলো আমরা করব, পরীক্ষা যেন ঠিক মতো হয়, ক্লাসরুম এডুকেশন হয়। এখানে আমাদের মিজান রয়েছে, মিজানের পরিচয় করাতে পারিনি, 2টি কথাও বলতে পারিনি, সে আসছে। আমি বিদায় নেই।
আবারও দেখা হবে ইনশাআল্লাহ। স্যার, আমি- ফ্লাইট মিস করা যাবে না। স্যার, আমি আজকে আমার একটু বলতে চাই। বিল আছে। ধন্যবাদ। দোয়া রাখবেন, আপনারা সকলে দোয়া করবেন, আপনারা সকলে ভালোভাবে স্যার, আমাদের সাইফুর রহমান আগামী বলেন, দিনে স্যার, আমাদের সাথী দেশ হবেন, গড়ার সাথী হবেন। আপনাদের ছাড়া বাংলাদেশ, আগামী বাংলাদেশ পাওয়া যাবে না, এটা তো আপনি বুঝেন। আপনাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব, আপনাদের ইমানি দায়িত্ব, এটা পালন করবেন। ধন্যবাদ। আর আমি আপনাদের সাথে আছি, আপনাদের যা প্রয়োজন হয় আমি সেগুলো করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।